ফেলুদা একটা ছবি বেশ মন দিয়ে দেখতে দেখতে বলল, আচ্ছা, স্ক্রিন ওয়ার্ল্ডের এই সংখ্যাটা কি আপনার খুব কাজে লাগছে? এটা 76-এর। আরে মোটেই না, মোটেই না। আপনি স্বচ্ছন্দে নিতে পারেন। ওগুলো আমি দেখি না মশাই, ওসব দেখেন আমার গিন্নি, একেবারে ফিল্মের পোকা। থ্যাংক ইউ। তবে এই পত্রিকাটা আমার ব্যাগের মধ্যে ভরে দিত। আপনাদের এখানকার অফিস টাফিস খোলে কখন? এই তো আর মিনিট 10-এর মধ্যেই খুলে যাবে। আপনি ওই সাহেবকে ফোন করবেন তো? আগে হ্যাঁ। নম্বর আছে? আছে, এই যে 5311686। এই তো এখানকার নাম্বার। অফিসটা কোথায়? হেনেসি স্ট্রিট 14 নম্বর। ও, ওই আপনি 10টা নাগাদ ফোন করলেই পেয়ে যাবেন। আমাদের হোটেল কোনটা ঠিক করেছেন জানতে পারি কি? হ্যাঁ হ্যাঁ, পার্ল হোটেল। এই তো এখান থেকে হেঁটে মিনিট 5। তাড়া কিসের? দুপুরের খাওয়াটা একেবারে আমার কাছেই সেরে যাবেন। এই কাছেই একটা খুব ভালো ক্যান্টনিজ রেস্টুরেন্ট আছে। তারপর আপনাদের মিশন যদি আজ সাকসেসফুল হয়, তাহলে কাল নিয়ে যাব কাউলুনের এক রেস্টুরেন্টে। এমন একটা জিনিস খাওয়াবো না মশাই, আগে কখনো খাননি। হ্যাঁ। কি জিনিস মশাই? এরা তো আরশোলা টারশোলা খায় বলে শুনেছি। শুধু আরশোলা কেন, আরশোলা, হাঙরের পাখনা, বাঁদরের ঘিলু, এমনকি সময় সময় কুকুরের মাংস পর্যন্ত। এ কিন্তু একেবারে অন্য জিনিস, ফ্রাইড স্নেক। স্নেক? লালমোহনবাবুর চোখ নাক সব একসঙ্গে কুঁচকে গেল। স্নেক মানে সাপ, মানে সর্প। সর্প? সাপের স্যুপ, সাপের মাংস, ফ্রাইড স্নেক সব পাওয়া যায় মশাই। খেতে ভালো? অপূর্ব অপূর্ব। আরে ব্যাঙের মাংস তো অতি সুস্বাদু জিনিস, জানেন বোধ হয়। তা ব্যাঙের ভক্ষক কেন খেতে ভালো হবে না বলুন? হ্যাঁ তা বটে, কিন্তু যুক্তি পুরোপুরি মানলেন বলে মনে হলো না। ফেলুদা উঠে পড়েছে। যদি কিছু মনে না করেন, আপনার টেলিফোনটা। হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ, নিশ্চয়ই আসুন এদিকে। ফেলুদা আর্মেনিয়ান সাহেবের নাম্বারটা ডায়াল করলো। এই ডায়ালিং আমাদের মতো ঘুরিয়ে ডায়ালিং নয়, এটা বোতাম টিপে ডায়ালিং। টেপার সঙ্গে সঙ্গে বিভিন্ন নম্বরে বিভিন্ন সুরে একটা শব্দ হয়। Could I talk to Mr. Krikorian, please? I'm sorry, sir. He's not in town right now. Is it something urgent? You can leave a message with me. Can you tell me where he's gone? Taiwan, sir? When? Well, he left for Taiwan last Friday, and he's returning this evening. Oh, I see. Thank you so much. ফেলুদা ফোন রেখে তারপর কি কথা হয়েছে সেটা বলল আমাদের। তার মানে সেই ছবি তো এখনো সোমানির কাছেই আছে। তাই তো মনে হচ্ছে। তার মানে আমাদের এখানে আসাটা ব্যর্থ হয়নি। ইউংকি রেস্টুরেন্টে আমাদের দুর্দান্ত ভালো চীনে খাবার খাইয়ে বাইরে বেরিয়ে এসে পূর্ণেন্দু বাবু বললেন, আপনাদের 3টের আগে যখন আর হোটেলে যাওয়ার দরকার নেই, তখন কিছু কেনাকাটার থাকলে এই বেলা সেরে নিন। অবশ্য কালকেও সময় পাবেন। আপনাদের এই ফ্লাইট তো সেই রাত 10টায়। কিনি বা না কিনি, দু একটা দোকানে অন্তত একটু উঁকি দিতে পারলে ভালো হতো। আমার দোকানে তো নিয়েই যেতে পারতাম, কিন্তু সে তো ভারতীয় জিনিস। আপনাদের নিশ্চয়ই ইন্টারেস্ট হবে না। লালমোহন বাবুর একটা পকেট ক্যালকুলেটর কেনার শখ। বইয়ের বিক্রির হিসেবটা নাকি চেক করতে সুবিধে হয়, তাই ইলেকট্রনিক্সের দোকানেই যাওয়া স্থির হলো। চলুন চলুন, আমার চেনা দোকানে নিয়ে যাচ্ছি। জিনিসও ভালো পাবেন, দামেও এদিক ওদিক হবে না। ফেলুদা লালমোহনবাবু দুজনেই তাদের প্রাপ্য $500 নিয়ে এসেছেন সঙ্গে করে, তাই হংকংয়ের মতো জায়গা থেকে কিছু কেনা হবে না এটা হতেই পারে না। লি ব্রাদার্সে ইলেকট্রনিক্সের সব কিছু ছাড়াও ক্যামেরা জিনিসপত্র পাওয়া যায়। আমার সঙ্গে ফেলুদার পেন্ট্যাক্স, তার জন্য কিছু রঙিন ফিল্ম কিনে নিলাম। আজ আর সময় হবে না, কিন্তু কাল মা বাবার জন্য কিছু কিনে নিতে হবে। লালমোহনবাবু যে ক্যালকুলেটরটা কিনলেন সেটা এত ছোট আর চ্যাপ্টা যে তার মধ্যে কোথায় কিভাবে ব্যাটারি থাকতে পারে সেটা আমার মাথায় ঢুকলো না। ফেলুদা একটা ছোট্ট সোনি ক্যাসেট রেকর্ডার কিনে আমাকে দিয়ে বলল, এবার থেকে মক্কেল এলে এটা অন করে দিবি, কথাবার্তা রেকর্ড করা থাকলে খুব সুবিধে হয়। দোকানের পাট সেরে 3টে নাগাদ আবার পূর্ণেন্দুবাবুর বাড়িতে গিয়ে আমাদের মালপত্র তুলে রওনা দিলাম। পূর্ণেন্দুবাবুকে একবার দোকানে যেতে হবে এবং সেটা আমাদের রাস্তার উল্টো পথে, তাই আমরা ট্যাক্সিতেই যাব পার্ল হোটেল। আমি কিন্তু চিন্তায় থাকবো মশাই, কি হলো না হলো একটা ফোন করে কিন্তু জানিয়ে দেবেন।
রাস্তায় বেরিয়ে সামনেই একটা ট্যাক্সি পাওয়া গেল। মাথাটা রুপোলি, গাটা লাল। এই হলো হংকং ট্যাক্সির রং। লম্বা আমেরিকান গাড়ি। তিনজনে উঠে পেছনে বসলাম। পার্ল হোটেল। ট্যাক্সি ফ্ল্যাগ ডাউন করে চলতে আরম্ভ করল। লালমোহনবাবুর কিছুক্ষণ থেকেই একটা ঝিম ধরা নেশা করা ভাব লক্ষ্য করছিলাম। জিজ্ঞেস করাতে বললেন, সেটা অল্প সময়ে মনের প্রসার প্রচণ্ড বেড়ে যাওয়ার দরুন, আর বাড়লে নাকি সামলানো যাবে না। পূর্ণেন্দুবাবু বলেছিলেন পায়ে হেঁটে পার্ল হোটেলে যেতে লাগে 5 মিনিট। অলিগলি দিয়ে 10 মিনিট চলার পরেও যখন পার্ল হোটেল এলো না, তখন বেশ ঘাবড়ে গেলাম। ব্যাপার কি? ফেলুদা আরেকবার গলা চড়িয়ে বলে দিল, এক্সকিউজ মি, পার্ল হোটেল। উই ওয়ান্ট পার্ল হোটেল। উত্তর এলো, Pearl Hotel. Yes, yes. Pearl Hotel. Pearl Hotel. কালো কোট, কালো চশমা পরা ড্রাইভার। ভুল শুনেছে এটাও বলা চলে না, আর একই নামে দুটো হোটেল থাকবে সেটাও অবিশ্বাস্য। প্রায় 20 মিনিট চলার পর ট্যাক্সিটা একটা রাস্তার মোড়ে এসে থামল। এটা যে একেবারে চিনে পাড়া তাতে কোনো সন্দেহ নেই। রাস্তার দুদিকে সার বাঁধা 8-10 তলা বাড়ি। সেগুলোর প্রত্যেকটির জানলায় ও ছোট ছোট ব্যালকনিতে কাপড় শুকোচ্ছে। বাইরে থেকেই বোঝা যায় ঘরগুলোতে বিশেষ আলো বাতাস ঢোকে না। দোকান যা আছে তার মধ্যে ট্যুরিস্টের মাথা ঘোরানো হংকংয়ের কোনো চিহ্নই নেই। সব দোকানের নামই চীনে ভাষায় লেখা, তাই বাইরে থেকে কিসের দোকান তা বোঝার কোনো উপায় নেই। ওয়েল, পার্ল হোটেল, ওয়্যার ইজ ইট? লোকটা হাত বাড়িয়ে বুড়ো আঙুল দিয়ে বুঝিয়ে দিল সামনের ডাইনের গলিটায় যেতে হবে। মিটারে ভাড়া বলছে হংকং ডলারে, যেটা হিসেব করে দাঁড়ায় প্রায় 100 টাকার মতো। উপায় নেই, তাই দিয়ে আমরা 3 জন মাল নিয়ে নেমে পড়লাম। আমি আর লালমোহনবাবুর দিকে চাইছি না, জানি তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। হংকংয়ে ক্রাইমের বাড়াবাড়ি সম্বন্ধে যা কিছু শুনেছেন সবই এখন বিশ্বাস করছেন। যে গলিটার দিকে ড্রাইভার দেখিয়েছে সেটায় কোনোদিন সূর্যের আলো প্রবেশ করে কিনা জানি না, অন্তত এখন তো নেই। আমরা মোড় ঘুরে গলিটায় ঢুকলাম, আর ঢোকার সঙ্গে সঙ্গে কোত্থেকে কারা যেন এসে আমাদের ঘিরে ফেললো, আর তার পর মুহূর্তেই মাথায় একটা মোক্ষম বাড়ির সঙ্গে সঙ্গে ব্ল্যাক আউট। যখন জ্ঞান হলো তখন বুঝতে পারলাম একটা ঘুপচি ঘরের মেঝেতে পড়ে আছি। ফেলুদা আমার পাশে একটা কাঠের প্যাকিং কেসের উপর বসে চারমিনার খাচ্ছে। একটা অদ্ভুত গন্ধে মাথাটা কিরকম ভারী ভারী লাগছে। পরে জেনেছিলাম সেটা আফিংয়ের গন্ধ। ব্রিটিশরা নাকি ভারতবর্ষের আফিং চীনে বিক্রি করে প্রচুর টাকা করেছিল, আর সেই সঙ্গে চীনেদের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল আফিংয়ের নেশা। লালমোহনবাবু এখনো অজ্ঞান, তবে মাঝে মাঝে নড়ছেন চড়ছেন, তাই মনে হয় এবার জ্ঞান ফিরবে। আমাদের মালপত্র নেই। ঘরে গোটা 5 ছোট বড় প্যাকিং কেস, একটা কাত হয়ে পড়ে থাকা বেতের চেয়ার, দেয়ালে একটা চাইনিজ ক্যালেন্ডার, ব্যাস, এছাড়া কিচ্ছু নেই। বাঁদিকে দেয়ালে প্রায় 1.5 মানুষ উঁচুতে একটা ছোট্ট জানলা, তাই দিয়ে ধোঁয়া মেশানো একটা ফিকে আলো আসছে। বুঝতে পারছি দিনের আলো এখনো ফুরোয়নি। ডাইনে আর সামনে 2টো দরজা, দুটোই বন্ধ। শব্দের মধ্যে মাঝে মাঝে একটা পাখির ডাক শুনতে পাচ্ছি। চীনেরা খাঁচায় পাখি রাখে, এটা অনেক জায়গায় লক্ষ্য করেছি, এমনকি দোকানেও। উঠুন লালমোহনবাবু, আর কত ঘুমাবেন? লালমোহনবাবু চোখ খুললেন, আর সঙ্গে সঙ্গে চোখ কুঁচকানোতে বুঝলাম মাথার যন্ত্রণাটা বেশ ভালোভাবেই অনুভব করছেন। ওহ, কি ভয়ঙ্কর অভিজ্ঞতা! এ কোথায়
এনে ফেলেছে আমাদের? গুম ঘর, একেবারে আপনার গপ্পের মতো, তাই না? আমার গপ্প? এই ছো বলতেই বোধহয় মাথাটা একটু ঝনঝন করে উঠেছিল, তাই নাকটা কুঁচকে একটু থেমে এবার গলাটা খানিকটা নামিয়ে নিয়ে বললেন, যা ঘটল তার কাছে গল্প কোন ছাড়। সব ছেড়ে দেবো মশাই, সব ছেড়ে দেবো। ঢের হয়েছে। হন্ডুরাস ড্যাডাং ড্যাং, কম্বোডিয়ায় কচকচি, আর ভ্যানকুভারের ভ্যান ভ্যানানি। দূর 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 দূর। আর লিখবেন না বলছেন? নেভার নেভার। আপনার এই স্টেটমেন্ট কিন্তু রেকর্ড হয়ে গেল। এরপরে আবার লিখলে কিন্তু কথার খেলাপ হবে। ফেলুদার পাশেই রাখা আছে তার নতুন কেনা ক্যাসেট রেকর্ডার। আর কিচ্ছু করার নেই, তাই ওটা নিয়েই খুটুর খাটুর করছে। রেকর্ডিংয়ের কথাটা যে মিথ্যে বলেনি সেটাও প্লেব্যাক করে জানিয়ে দিল। সব ছেড়ে দেবো মশাই, সব ছেড়ে দেবো। ঢের হয়েছে। হন্ডুরাস ড্যাডাং ড্যাং। এ তো সোমানেরই কীর্তি বলে মনে হচ্ছে। নিঃসন্দেহে। এখন আমাদের লাগেজটা ফেরত পেলে হয়। রিভলভারটা গেছে, কি ভাগ্যে রেকর্ডারটা নেয়নি। দুটো যে দরজা দেখছি, দুটো কি বন্ধ? সামনেরটা বন্ধ, পাশেরটা খোলা যায়, ওটা বাথরুম। ওটাতে পালাবার পথ নেই না? দরজা একটা আছে, বাইরে থেকে বন্ধ। জানলা দিয়ে মাথা গলবে, ধড় গলবে না। লালমোহনবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে হাতের উপর মাথা রেখে আবার শুয়ে পড়লেন। মিনিট খানেক পরে দেখি ভদ্রলোক গুনগুন করে গান গাইছে। দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। অনেক কষ্টে চিনতে পারলাম গানটা। কড়িকাঠের দিকে চেয়ে কি ভাবছেন মশাই? মাথায় ঘা খেয়ে অজ্ঞান হয়েও যে লোকে স্বপ্ন দেখে, সেটা এই এক্সপিরিয়েন্সটা না হলে জানতুম না মশাই। কি স্বপ্ন দেখলেন? দেখলাম একটা জায়গায় ডজন খানেক বাঁদর বিক্রি হচ্ছে, আর একটা লোক টুকডুগি বাজিয়ে বলছে, रेनेसांस का सुभाषित बंदर, रेनेसांस का सुभाषित बंदर, $2 $2 $2 হঠাৎ ঘরের বাইরে পায়ের শব্দ। সিঁড়ি দিয়ে লোক উঠছে, তার মানে বাইরে বারান্দা। সামনে দরজা চাবি দিয়ে খোলা হলো। একজন কালো স্যুট পরা ভদ্রলোক এসে ঢুকলেন। পেছনে আবছা অন্ধকারে আরো দুটো লোক রয়েছে দেখতে পাচ্ছি। তিনজনেই ভারতীয়। যিনি ঢুকলেন তিনি হচ্ছেন হীরালাল সোমানি। চোখে মুখে বিশ্রী একটা বিদ্রুপের হাসি। কি মিস্টার মিত্তির, কেমন আছেন? আপনারা যেমন রেখেছেন। আপনি ঘাবড়াবেন না, আপনাকে লাইফ ইমপ্রিজনমেন্ট দিইনি আমি। আমার কাম হয়ে গেলেই আপনাকে খালাস করে দেব। আমাদের মালগুলো সরিয়ে রাখার কি কারণ বুঝতে পারলাম না। দ্যাট ওয়াজ আ মিস্টেক, দ্যাট ওয়াজ আ মিস্টেক। কানাইয়া, কানাইয়া। দুজন লোকের একজন কোথাও একটা চলে গিয়েছিল, সে ডাক শুনে ফিরে এলো। এতক্ষণে বুঝতে পারছি যে অন্য লোকটি সোমানির পেছনে দাঁড়িয়ে রিভলভার উঁচিয়ে রয়েছে। इन लोगों का सामान लाके रख दो इस कमरे में। কানহাইয়াকে আদেশ করলেন হীরালাল। তারপর ফেলুদার দিকে ফিরে বললেন, এখানে ডিনারের অ্যারেঞ্জমেন্ট একটু মুশকিল হবে। আজ রাতটা একটু ফাস্ট করুন, কাল ব্রেকফাস্ট করবেন। হ্যাঁ, কানহাইয়া লোকটা আমাদের ব্যাগগুলো এবার ঘরের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। বেশি ঝামেলা করবেন না মিস্টার মিত্তির। राधे श्याम हैज योर रिवॉल्वर। वो फालतू आदमी नहीं है, गोली चलाते जाने। और मोने राखबेन कि हांगकांग इज नॉट कैलकाटा। प्रदोष मित्तिर इज नोबडी हियर। আমি চলি, কাল সকালে 10টার সময় এসে এরা আপনাদের ফ্রি করে দেবে। গুড নাইট মিস্টার মিত্তির। ঘরের আলো ইতিমধ্যে অনেক কমে গেছে। বুঝতে পারছি সূর্য ডুবেছে। এ ঘরে বাল্বের হোল্ডার আছে, কিন্তু বাল্ব নেই। হীরালাল চলে গেলেন।
কানহাইয়া এগিয়ে এসে দরজাটা বন্ধ করার জন্য পাল্লাটা টানল। মনিবের ডাক শুনে কানহাইয়া বলে ডাইনে বেরিয়ে গেল। রাধেশ্যাম এগিয়ে এলো তার কাজটা শেষ করে দেবার জন্য, আর সেই মুহূর্তে ঘটে গেল এক তুলকালাম কাণ্ড। ফেলুদার সামনে ওর কাঁধের ব্যাগটা পড়েছিল, ও সেটাকে চোখের নিমেষে তুলে প্রচন্ড বেগে ছুঁড়ল দরজার দিকে, আর সেই সঙ্গে এক লাফে ঝাঁপিয়ে পড়ল রাধেশ্যামের ওপর। ফেলুদার সঙ্গে থেকে আমারও একটা প্রত্যুৎপন্ন মতিত্ব এসে গেছে। আমিও লাফিয়ে এগিয়ে গেছি। ইতিমধ্যে ফেলুদা জাপটে ধরেছে রাধেশ্যামকে। তার হাত থেকে রিভলভারটা ছিটকে পড়ে গেছে মেঝেতে। ওটা তোল, ওটা তোল বলার সঙ্গে সঙ্গে আমি রিভলভারটা হাতে নিয়ে নিয়েছি। আমার হাতের রিভলভার তার দিকে তাক করা। ছেলেবেলায় এয়ার গান চালিয়েছি, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে মিস করার কোনো প্রশ্নই উঠতে পারে না। রাধেশ্যাম লোকটা তাগড়ায়, সে প্রাণপণে চেষ্টা করছে ফেলুদার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে। এমন সময় হঠাৎ দেখি লালমোহনবাবু ঘর থেকে একটা মাঝারি গোছের প্যাকিং কেস তুলে এনে সেটা দু হাতে ধরে তিড়িং তিড়িং এদিক ওদিক লাফাচ্ছেন রাধেশ্যামের মাথায় সেটাকে মারার সুযোগের জন্য। সুযোগ মিলল। প্যাকিং কেসের একটা কোণা রাধেশ্যামের ঘন কালো চুল ভেদ করে তার ব্রহ্মতালুতে এক মোক্ষম আঘাতে তাকে ধরাশায়ী করে দিল। এক ঝলক দেখলাম লোকটার চুল থেকে রক্ত চুঁইয়ে পড়ছে মেঝের উপর। ফেলুদা আমার হাত থেকে রিভলভার নিয়ে নিল। সেটা কানহাইয়ার দিক থেকে এক চুলও নড়েনি। ব্যাগগুলো বাইরে আন, আমার ছোট ব্যাগটা আমার কাঁধে ঝুলিয়ে দে, বড়টা তুই হাতে নে। আমি আর লালমোহনবাবু মিলে আমাদের মাল বাইরে নিয়ে এলাম। রাধেশ্যাম মেঝেতে পড়ে আছে। এবার ফেলুদার একটা আপার কাটে কানহাইয়াও তার পাশেই মাটিতে লুটিয়ে পড়ল। যতক্ষণে এদের জ্ঞান হবে ততক্ষণে আমরা আউট অফ ডেঞ্জার। আমরা এতক্ষণ ছিলাম 3 তলায়। সিঁড়ি দিয়ে নেমে রাস্তায় বেরিয়ে এসে দেখি চারদিক জ্বলন্ত নিয়নে ছেয়ে আছে। চীনে ভাষায় 10,000 অক্ষরের সব অক্ষরই যেন আমাদের গিলে ফেলতে চাইছে চতুর্দিক থেকে। তবে এটা কোনো মেন রোড নয়, পেছন দিকের একটা মাঝারি রাস্তা। এখানে ট্র্যামও নেই, বাসও নেই, আছে ট্যাক্সি, প্রাইভেট গাড়ি আর মানুষ। আমরা প্রথম দুটো ট্যাক্সি ছেড়ে দিয়ে তৃতীয়টায় উঠলাম। উঠেই ফেলুদাকে প্রশ্নটা করলাম, কানহাইয়াকে ডাকার ব্যাপারটা কি তোমার ক্যাসেটে বাজলো? ঠিক ধরেছিস, হীরালাল আসছে রেকর্ডারটা আবার অন করে দিয়েছিলাম। কানহাইয়া বলে যখন দুবার ডাকলো তারপরেই বন্ধ করে দিয়েছিলাম। মন বলছিল ওই ডাক দুটো কাজে লাগতে পারে, আর সত্যি তাই হলো। আপনার জবাব নেই মশাই। আপনারও, বলল ফেলুদা। আমি জানি ফেলুদা এই কথাটা অন্তর থেকে বলেছে। পার্ল হোটেল পৌঁছতে লাগলো 10 মিনিট। ভাড়া উঠল $7.5। আমাদের ঘরে গিয়েই পূর্ণেন্দু বাবুকে একটা ফোন করলো ফেলুদা। ভদ্রলোক জানালেন ফেলুদাকে নাকি অনেক চেষ্টা করেও তিনি পাননি। হোটেলে বললো আপনারা নাকি আসেনি। আমি তো চিন্তায় পড়ে গেছিলাম মশাই। একবার আসতে পারবেন? পারি বই কি, তাছাড়া আপনাদের জন্য খবর আছে। 15 মিনিটের মধ্যে পূর্ণেন্দু বাবু চলে এলেন। ফেলুদা সংক্ষেপে আমাদের ঘটনাটা বলল। এইসব শুনলে না বাঙালির জন্য বুকটা গর্বে 10 হাত হয়ে ওঠে মশাই। যাকগে, এখন আমার খবরটা বলি। সেই ক্রিকোরিয়ান কোথায় থাকে সেটা তো টেলিফোনের বই দেখেই বেরিয়ে গেল, কিন্তু হীরালাল সোমানির হদিশও পেয়েছি। কি করে? এখানে আরো 5 জন সোমানি থাকে। তাদের এক এক করে ফোন করতেই বেরিয়ে গেল ওই হীরালাল হচ্ছে কেশব সোমানির খুড়তুতো ভাই। কেশবের একটা কাপড়ের দোকান আছে কাউলুনেই তার বাড়ি, আর হীরালাল সেখানেই উঠেছে। আপনার আর্মেনিয়ান তো সন্ধ্যেবেলা আসছে, তাইওয়ানের প্লেন এসে গেছে এতক্ষণে। হীরালাল নিশ্চয়ই আজই ছবি পাচার করবে। আমি ওয়াংশুকে পাঠিয়ে দিয়েছি সেখানে ওই সোমানির বাড়ির উপর নজর রাখতে। আমাদের অফিসের এক ছোকরা খুব স্মার্ট, তাকে বলা ছিল সোমানির বাড়ি থেকে কোনো গাড়ি বেরোতে দেখলেই যেন আমাকে ফোন করে। ক্রিকোরিয়ান কোথায় থাকে? ভিক্টোরিয়া হিল, হংকং। অভিজাত পাড়া মশাই। সোমানি রওনা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা যদি রওনা দিই, ওর আগেই ভিক্টোরিয়া হিলে পৌঁছে যাব। তখন আপনি ইচ্ছে করলে ওকে মাঝপথে রুখতেই পারেন। অবশ্য আপনার নিজের প্ল্যানটা কি সেটা আমার জানা ছিল না। ফেলুদা পূর্ণেন্দু বাবুর পিঠ চাপড়ে দিল। আপনি তো মশাই সাংঘাতিক বুদ্ধিমানের কাজ করেছেন। আপনার রাস্তা ছাড়া আর রাস্তাই নেই, কিন্তু সেই ছোকরার কাছ থেকে ফোন পেয়েছেন কি? আমি এখানে আসার ঠিক আগেই ফোন করেছিল, অর্থাৎ মিনিট 20 আগে। গাড়ি রওনা হয়ে গেছে। যিনি আসছেন তার হাতে একটা ফ্ল্যাট কাগজের প্যাকেট।
3 মিনিটের মধ্যে আমরা পূর্ণেন্দুবাবুর গাড়িতে করে রওনা দিয়ে দিলাম। মিনিট 10 মধ্যে গাড়ি প্যাঁচালো রাস্তা দিয়ে ঘুরে ঘুরে পাহাড়ে উঠতে শুরু করলো, ঠিক যেন হিল স্টেশনে যাচ্ছি। হংকং এখন আলোয় আলো, আর যত উপরে উঠছি ততই সমুদ্র, পাহাড়, রাস্তা, গাড়ি, হাই রাইজ সমেত সমস্ত শহরটা আরো বেশি বেশি করে দেখা যাচ্ছে। আর লালমোহনবাবু খালি বলছেন, স্বপ্ন রাজ্য, স্বপ্ন রাজ্য। আরো কিছুক্ষণ যাবার পর পূর্ণেন্দুবাবু বললেন, এইবার বাড়ির নম্বরটা কিন্তু দেখে নিতে হবে। গাছপালা বাগানে ঘেরা দারুণ সুন্দর সুন্দর সব পুরনো বাড়ি দেখলেই মনে হয় সাহেবদের জন্য সাহেবদেরই তৈরি। তারই একটা বাড়ির গেটের সামনে এসে নাম্বার দেখে বুঝলাম ক্রিকোরিয়ানের বাড়িতে এসে গেছি। আর এসেই দেখলাম ভেতরে পোর্টিকোর এক পাশে একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে, যেটা আমাদের খুব চেনা। আমরা যখন সকালে পূর্ণেন্দুবাবুর গাড়ি থেকে নেমেছি তখন এই গাড়িটাই আমাদের পাশ দিয়ে বেরিয়ে গিয়েছিল, হীরালাল সোমানির গাড়ি। আমাদের গাড়িটা আরেকটু এগিয়ে নিয়ে গিয়ে রাস্তার ধারে একটা গাছের তলায় পার্ক করে পূর্ণেন্দুবাবু বললেন, সাহেবের বাড়িটার দিকে চোখ রাখার জন্য একটা গোপন জায়গা বার করতে হবে। সেরকম একটা জায়গা পেয়েও গেলাম, তবে বেশিক্ষণ আড়ি পাততে হলো না। মিনিট খানেকের মধ্যেই বাড়ির সামনের দরজাটা খুলে যাওয়াতে তার থেকে একটা চতুষ্কোণ আলো বেরিয়ে পড়ল বাগানের ঘাসের ওপর। আর তারপরে নেপথ্যে বলা গুড নাইটের সঙ্গে সঙ্গে হীরালাল নিজেই বেরিয়ে এসে তার গাড়িতে উঠলেন, আর গাড়িও রওনা দিল বিলিতি ইঞ্জিনের মৃদু গম্ভীর শব্দ তুলে। এবার কি করবেন? ফিস ফিস করে প্রশ্ন করলেন পূর্ণেন্দুবাবু। সাহেবের সঙ্গে দেখা করব। আমরা আড়াল থেকে বেরিয়ে এগিয়ে গিয়ে সাহেবের গেট দিয়ে ভেতরে ঢুকলাম। পোর্টিকোর দিকে এগোচ্ছি এমন সময় হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার হলো। বাড়ির দরজা আবার খুলে গেল। সাহেব উদ্ভ্রান্তভাবে স্বয়ং বেরিয়ে এসে আমাদের সম্পূর্ণ অগ্রাহ্য করে দৌড়ে এগিয়ে গেলেন গেটের দিকে। সাহেবের হাতে গিল্টি করা নতুন ফ্রেমে বাঁধানো টিন্টোরেটো যিশু। গেট থেকে বেরিয়ে রাস্তার দিকে একবার চেয়ে মাথায় হাত দিয়ে সাহেব চেঁচিয়ে উঠলেন, তারপর আমাদের দিকে ফিরে দিশেহারা আধ পাগলা ভাব করে বললেন, আমরা যে কে, কেন এসেছি তার বাড়িতে এসব জানার কোনো প্রয়োজন বোধ করলেন না সাহেব। Are you talking about the Tintoreto's painting? সাহেব আবার বোমার মতো ফেটে পড়লেন। Tintoretto? Tintoretto my foot. Come, let me show you a Tintoretto. সাহেব দ্রুত পায়ে এগিয়ে গেলেন পোর্টিকোর দিকে, আমরা চারজন তার পেছনে। পোর্টিকোর আলোতে সাহেব ছবিটা তুলে ধরলেন। Look at this, look at this. 3 green flies sticking to the paint. 3 green flies. These same green flies made my life hell when I was in Calcutta. And the same flies are stuck to this paint. And the man says this is genuine. He fooled me. It's a copy. It's a good copy, but it's still a copy. You're right. You wouldn't be having these insects in the 16th century Italy, right? পোর্টিকোর আলোতে দেখতে পাচ্ছি সাহেবের সাদা মুখ লাল হয়ে গেছে। That dirty double-crossing swine. I don't even know his address. I know the address. বললেন পূর্ণেন্দুবাবু। You do? সাহেব যেন ধরে প্রাণ পেলেন। Yes, I know. He lives in Kowloon, Hanoi Road. Good. Good. I'm gonna teach that son of a lesson. I'm gonna skin him alive. তারপর হঠাৎ সাহেব ফেলুদার দিকে চেয়ে বললেন, But who the hell are you? I knew that the painting is a fake. That's why I came to warn you. But we can still catch him. Mr. Mitro, এক্ষুনি চলুন না. I have my car. I don't think he has gone too far. সাহেবের চোখ জল জল করে উঠল। Yeah, let's go. Let's go now. আসবার সময় চড়াই বেশি বলে স্পিড দেওয়া সম্ভব হয়নি। উতরাই পেয়ে পূর্ণেন্দুবাবু দেখিয়ে দিলেন তারাবাজি কাকে বলে। সোমানির পকেটে $50,000 চেক, তার কাজ উদ্ধার হয়ে গেছে। তার আর তাড়া থাকবে কেন? 5 মিনিটের মধ্যে একটা মোড় ঘুরেই দেখতে পেলাম চেনা গাড়িটাকে। পূর্ণেন্দুবাবু আর একটু স্পিড বাড়িয়ে গাড়িটার একেবারে পেছনে এসে পড়লেন।
তারপর বার কয়েক হর্ন দিতেই সোমানির গাড়ি পাশ দিল। পূর্ণেন্দুবাবু ওভারটেক করে নিজের গাড়িটাকে তেরচাভাবে রাস্তায় দাঁড় করিয়ে দিলেন। ব্যাপারটা দেখে সোমানি গাড়ি থেকে নেমে পড়েছে। ক্রিকোরিয়ানও নেমেছে ছবিটা হাতে নিয়ে, আর তার সঙ্গে ফেলুদা। এক্সকিউজ মি। ফেলুদা ক্রিকোরিয়ানের হাত থেকে ছবিটা নিয়ে নিল। ক্রিকোরিয়ান যেন বাধা দিতে গিয়েও পারল না। তারপর বড় বড় পা ফেলে সোমানির দিকে এগিয়ে গিয়ে কি হচ্ছে সেটা বোঝার আগেই দেখলাম ছবি সমেত ফেলুদার হাত দুটো মাথার উপর উঠল, আর সঙ্গে সঙ্গে প্রচন্ড বেগে নেমে এলো সোমানির মাথার উপর। দিশি ক্যানভাস ফুঁড়ে সোমানির মাথাটা বেরিয়ে এলো বাইরে, আর ছবির গিলটি করা ফ্রেমটা হয়ে গেল হতভম্ব ভদ্রলোকের গলার মালা। অলরাইট, নাও দিস ম্যান ইজ গোইং টু রিটার্ন ইওর চেক। ফেলুদার হাতে এখন রিভলভার। সোমানির হতভম্ব ভাবটা এখনো কাটেনি, কিন্তু ফেলুদার কথা বুঝতে ওর কোনো অসুবিধে হলো না। কাঁপা কাঁপা হাতে পকেটের মধ্যে থেকে চেকটা বার করে ক্রিকোরিয়ানের দিকে এগিয়ে দিলেন হীরালাল সোমানি। সাহেব যখন চেকটা ছিনিয়ে নিয়ে পকেটে পুরছেন, তখন সোমানির হাঁ করা মুখ আরো হাঁ করিয়ে দিয়ে ফেলুদা বলল, এই যে আপনার সর্বনাশটা হলো হীরালালজি, এর জন্য কিন্তু আমি দায়ী নই। দায়ী 3টি সবুজ পোকা। সবচেয়ে যেটা অবাক লাগছিল সেটা হলো দ্বিতীয় ছবিটাও জাল বেরিয়ে পড়া। কিন্তু আশ্চর্য এই যে এটা নিয়ে ফেলুদা কোনো মন্তব্যই করল না। এমনিতে ছবিটা দেখে একেবারেই জাল বলে মনে হয়নি। লালমোহনবাবু তো বললেন, ইটালিতে 400 বছর আগে শ্যামা পোকা ছিল না। এ ব্যাপারে আপনি এত শিওর হচ্ছেন কি করে? হয়তো পশ্চিম থেকে আমদানি হয়েছে এই পোকার। শুনেছি তো কচুরিপানাও এদেশে এককালে ছিল না, সেটাও নাকি এসেছে এক মেম সাহেবের সঙ্গে। এতেও ফেলুদা তার এক পেশে হাসিটা ছাড়া আর কোনো মন্তব্য করল না। পরের দিন পূর্ণেন্দুবাবু এয়ারপোর্টে এলেন আমাদের সি অফ করতে। ফেলুদা তাকে একটা ভালো টাই কিনে উপহার দিল। ভদ্রলোক বললেন, 24 ঘন্টায় তো একটা ছোটখাটো ঝড় বইয়ে দিলেন মশাই হংকংয়ে। তবে এর পরের বার কিন্তু আরেকটু বেশি দিন থাকতে হবে। হ্যাঁ, আপনাদের ওই সাপের মাংস না খাইয়ে ছাড়ছি না। কি মিস্টার গাঙ্গুলি, সর্প? হংকং ছাড়তে সত্যি ইচ্ছে করছিল না, কিন্তু আমি জানি ফেলুদা যে কয়েকটা মন্ত্রে বিশ্বাস করে তার মধ্যে একটি হলো ডিউটি ফার্স্ট। এত রহস্যের সমাধান বাকি আছে। নকল যিশুর রহস্য, বঙ্কিমবাবু খুনের রহস্য, কুকুর খুনের রহস্য, সেগুলোর একটা গতি না করে হংকং ভোগ ফেলুদার ধাতে নেই। বুধবার রাতে রওনা হয়ে বৃহস্পতিবার দুপুরে 12:30টায় পৌঁছালাম কলকাতা। এয়ারপোর্টে লালমোহনবাবুকে বলে দেওয়া হয়েছিল যে আজকের দিনটা বিশ্রাম। কাল সকাল 8টা নাগাদ ট্যাক্সিতে ওর বাড়িতে পৌঁছে যাব, সেখান থেকে ওর গাড়ি করে বৈকুণ্ঠপুর। ফেরার পথে ফেলুদা একবার পার্ক স্ট্রিট পোস্ট অফিসে থামল। বলল, একটা জরুরি টেলিগ্রাম করার আছে। কাকে টেলিগ্রাম করবে সেটা কিন্তু বলল না। বাকি দিনটা ফেলুদার পেট থেকে আর কোনো কথা বার করা গেল না। ওর এই মৌনী অবস্থাটা আমার খুব ভালো জানা আছে। এটা হচ্ছে ঝড়ের থমথমে পূর্বাবস্থা। আমি নিজে অনেক ভেবেও কোনো কুল কিনারা পাইনি। এখনো যেই তিমিরে সেই তিমিরে। তার উপর একদিনের হংকংয়ের ধাক্কায় এমনিতেই সব তালগোল পাকিয়ে গেছে। চোখ বুঝলেই এখনো চোখের সামনে দেখতে পাচ্ছি আকাশের গায়ে ঝুলছে লম্বা লম্বা চীনে অক্ষর। পরদিন বৈকুণ্ঠপুর পৌঁছতে পৌঁছতে প্রায় 11টা হয়ে গেল। নবকুমার বাবু উদ্গ্রীব হয়ে হংকংয়ের কথা জিজ্ঞেস করতে ফেলুদা মাথা নাড়ল। ছবি পাওয়া যায়নি? যেটা ছিল সেটাও জাল। সে কি করে হয় মশাই? দুটো জাল? তাহলে আসলটা গেল কোথায়? আমরা সিঁড়ির নিচে দাঁড়িয়ে কথা বলছিলাম। ফেলুদা বলল, ওপরে চলুন, বৈঠকখানায় বসে কথা হবে। বৈঠকখানায় গিয়ে দেখি মহাদেব মণ্ডল বসে লেবু শরবত খাচ্ছেন। কি মশাই, মিশন সাকসেসফুল? চোরাই মাল পাওয়া যায়নি, তবে সেটা আমারই ভুল। অন্যদিক দিয়ে সাকসেসফুল বই কি।
বটে, আর খুনি? সে হয়তো নিজেই ধরা দেবে। বলেন কি? ফেলুদার চেয়ারে বসল না। আমাদের জন্য ট্রেতে শরবত এসেছিল। একটা গ্লাস তুলে নিয়ে তাতে একটা চুমুক দিয়ে টেবিলে নামিয়ে রেখে ফেলুদা পকেট থেকে তার খাতাটা বার করল। আমরা সবাই ওকে ঘিরে সোফায় বসেছি। আমার মনে হয় শুরু থেকেই শুরু করা ভালো। খাতাটাকে একটা বিশেষ পাতায় খুলে সেটার দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে ফেলুদা বলল, 28শে সেপ্টেম্বর মঙ্গলবার বৈকুণ্ঠপুরে দুটো ঘটনা ঘটে। নবকুমার বাবুদের ফক্স টেরিয়ার ঠুমরিকে কে জানে বিষ খাইয়ে মারে, আর চন্দ্রশেখরের ছেলে রুদ্রশেখর বৈকুণ্ঠপুরে আসেন। এটা একই দিনে ঘটায় আমার মনে প্রশ্ন জেগেছিল, এই দুটোর মধ্যে কোনো যোগ আছে কি না। একটা পোষা কুকুরকে কে মারতে পারে এবং কেন মারতে পারে, এই প্রশ্ন নিয়ে ভাবতে গিয়ে আমি দুটো উত্তর পেলাম। কোনো বাড়ির কুকুর যদি ভালো পাহারাদার হয়, তাহলে সে বাড়ি থেকে চুরি করতে হলে চোর কুকুরকে আগে থেকে সরিয়ে ফেলতে পারে। কিন্তু এখানে চুরি যেটা হয়েছে সেটা কুকুর মারা যাবার অনেক পরে। তাই আমাকে দ্বিতীয় কারণটার কথা ভাবতে হলো। সেটা হলো, কোনো ব্যক্তি যদি তার পরিচয় গোপন করে ছদ্মবেশে কোনো বাড়িতে আসতে চায়, এবং সে ব্যক্তি যদি সে বাড়ির কুকুরের খুব চেনা হয়, তাহলে কুকুর ব্যাঘাতে সৃষ্টি করতে পারে, এবং সেই কারণে কুকুরকে সরানোর প্রয়োজন হতে পারে। কারণ কুকুর প্রধানত মানুষ চেনে মানুষের গায়ের গন্ধ থেকে, এবং এই গন্ধ ছদ্মবেশে ঢাকা পড়ে না। তখনই মনে হলো রুদ্রশেখর হয়তো আপনাদের চেনা লোক হতে পারে। আর হাবভাবেও এ বিশ্বাস লাগিয়ে স্টুডিওতে গিয়েছিলেন, এবং তখনই তিনি নিহত হন। বৈঠকখানায় কিছুক্ষণের জন্য পিন ড্রপ সাইলেন্স। তারপর ফেলুদা বলল, অবশ্যই একজন ব্যক্তি নন্দবাবুকে আগেই ধরিয়ে দিতে পারতেন, কিন্তু দেননি, কারণ তাঁর বোধহয় লজ্জা করছিল, তাই নয় কি? কোথায়? সুইজারল্যান্ডে। বাবা মারা যাওয়ার পর মা আমাকে নিয়ে সুইজারল্যান্ডে চলে যান। মা নার্সিং শিখেছিলেন, জিউরিখে একটা হাসপাতালে যোগ দেন। আমার তখন বয়স 13। আমি লেখাপড়ার সঙ্গে সঙ্গে আর্ট একাডেমিতে ক্লাস করি। কিন্তু বাংলাটা শিখলেন কোথায়? সেটা আরও পরে। 1966-এ আমি প্যারিসে যাই একটা আর্ট স্কুলের টিচার হিসেবে। ওখানে কিছু বাঙালির সঙ্গে পরিচয় হয় এবং বাংলা শেখার ইচ্ছে হয়। শেষে সোবন বিশ্ববিদ্যালয়ে বাংলার ক্লাসে যোগ দিই। ভাষার উপর আমার দখল ছিল, কাজেই শিখতে খুব একটা প্রবলেম হয়নি। বছর দুয়েক হলো চন্দ্রশেখরের জীবনী লিখব ডিসাইড করি। রোমে যাই, ভেনিসেও গিয়ে কাসিনি পরিবারের সঙ্গে আলাপ করি। সেখানেই এই টিন্টোরেটোর ছবিটার কথা জানতে পারি। তার মানে আপনিও একটি কপি করেছিলেন টিন্টোরেটোর ছবি, এবং সেই কপি হীরালাল সোমানি নিয়ে গিয়েছিল হংকংয়ে। আগে হ্যাঁ। তাহলে আসলটা কোথায়? চেঁচিয়ে উঠলেন নবকুমার বাবু। ওটা আমার কাছেই আছে। কেন আপনার কাছে? কেন? ওটা আমার কাছে আছে বলেই এখনো আছে। তাকে ফ্রেমে ভরে টাঙিয়ে রেখেছিলাম। আসলটা তো আপনারই নেবার ইচ্ছে ছিল, তাই না? নিজের জন্য নয়, আমি ভেবেছিলাম ওটা ইউরোপের কোনো মিউজিয়ামে দিয়ে দেব। পৃথিবীর যে কোনো মিউজিয়াম ওটা পেলে লুফে নেবে। আপনি মিউজিয়ামে দেবেন মানে? হ্যাঁ, ওটা তো নিয়োগী পরিবারের সম্পত্তি। আপনি ঠিকই বলেছেন নবকুমার বাবু, কিন্তু উনিও যে নিয়োগী পরিবারেরই একজন। মানে? অ্যাটাক হয়েছে, কন্ডিশন ক্রিটিক্যাল, কাম ইমিডিয়েটলি। নবকুমার বাবুর কাছ থেকে আরো টাকা নেওয়ার ব্যাপারে প্রচন্ড আপত্তি করেছিল ফেলুদা। বলেছিল, দেখলেন তো, তদন্তের ফলে বেরিয়ে গেল আপনার নিজের ভাই হচ্ছেন অপরাধী। তাতে নবকুমার বাবু বেশ বিরক্ত হয়েই বললেন, ওসব কথা আমি শুনতে চাই না। আপনি আমাদের হয়ে তদন্ত করেছেন, ফলাফলের জন্য তো আর আপনি দায়ী নন। আপনার প্রাপ্য আপনি না নিলে আমরা অসন্তুষ্ট হব, সেটা নিশ্চয়ই আপনি চান না। নিজের ভাই অপরাধী প্রমাণ হলেও সেই সঙ্গে যে খুড়তুতো ভাইটিকে পেলেন নবকুমার বাবু, তেমন ভাই সহজে মেলে না। টিন্টোরেটো যিশু যে এখন উপযুক্ত লোকের হাতেই গেছে তাতে সন্দেহ নেই। কিছুদিনের মধ্যেই সেটা ইউরোপের কোনো বিখ্যাত মিউজিয়ামের দেয়ালে শোভা পাবে। আমরা আর একদিন ছিলাম বৈকুণ্ঠপুরে।
ফেরার পথে লালমোহনবাবুর অনুরোধে একবার ভবেশ ভট্টাচার্যের ওখানে ঢু মারতে হলো। সামনের বছর বৈশাখে জটায়ুর নতুন উপন্যাস বেরোবে। সেটার নাম হংকংয়ে হিমশিম হলে সংখ্যাতত্ত্বের দিক দিয়ে ঠিক হবে কিনা সেটা তো জেনে নেওয়া দরকার।